প্রতিটি সকাল সূর্য ওঠার সাথে প্রত্যেক মানুষ জাতির জীবন নতুন বার্তা নিয়ে হাজির হয়। সেটা হতে পারে কারো জীবনে সুখ শান্তি কিংবা কারো জীবনে দুঃখ বেদনা। যেই বার্তাই হোক না কেন হাসি মুখে মেনে নিতে হয়। কষ্ট হলেও আগামী সুদিনের পথ সুগম করতে লড়াই চালিয়ে সমাধান করতে হয়। যদি সংগ্রাম চালিয়ে না যায় পিছু হলে তাহলে সুদিন কিভাবে আসবে? সুদিন না আসলে মনে শান্তি কিভাবে পাবে? তাই প্রতিটি মানুষও জাতির নিত্যকার ও সংগ্রাম চালিয়ে যেতে হয়। কালের নিয়মের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা কারোরই নেই। এই যে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে মমির পরীক্ষা চলে এলো। সুখ নিয়ে বসবাসরত কোনো মানব সময়ে কীভাবে চলে যায় টের পায় না। ঠিক তেমনি মোমের পরীক্ষা এসে পড়েছে, সে বুঝতে পারেনি। আজকে মোমকে নিয়ে মোমের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আগুন। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। অবশ্য ছুটি নিয়ে বা কী করবে? শ্বশুরবাড়ি বেড়ানোর মন মানসিকতা নিয়ে তো আর আসেনি, এসেছে মোমকে পৌঁছে দিতে। মোমকে বাড়িতে রেখে পরপর ঢাকায় ব্যাক করবে। বাড়িতে যাচ্ছে, মোমের খুশি আর ধরে না। কতগুলো মাস বাবা মাকে দেখে না। ছোট বোন মুনিয়ার দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা হয় না। বান্ধবীদের সঙ্গে সময় কাটানো হয় না। নদীর তীরে যাওয়া হয় না। মাঠে ছোট ছোট ঘাসফুল ছোঁয়া হয় না। বাড়িতে গেলে ভেতরকার উত্তেজনায় কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে ভেবেই প্রাণ পাখি বাকবাকুম পায়রা তুলে নাচানাচি করছে। আগুন ড্রাইভিং করার ফাঁকে আর চোখে মোমের সিদ্ধ মুখচ্ছিরি পর্যবেক্ষণ করছে। কোমলমতির চোখে মুখে খুশির ঝলকানি রেখে আগুনের অধরের কোণে হাসি মলিনতায় ছেয়ে গেল। বিরক্তিকর আওয়াজ ফুটে উঠল শান্ত চাহনিতে। মুখভঙ্গি বিরাজমান করছে থমথমে আবহাওয়া। ফোঁস ফোঁস শব্দ তুলে ভারী কি নিঃশ্বাস ছাড়ল। কাটাক্ষ করে মোমের উদ্দেশ্যে বিতৃষ্ণার বাণ ছুঁল। তোমার এই বিশ্রী দণ্ডপাটি বের করে হাসছো কেন? একদম হাসবে না। মোমের গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আগুনের বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই ভুরু কুঁচকে ফেলল। বুঝতে না পেরে মুখ ভার করে প্রশ্ন করল, কি বললেন আপনি? একা একা হাসছো কেন? এ তো হাসার কি আছে? মোম খিটখিটে মেজাজে বলল, আপনি আমার হাসিকে বিচ্ছিরি বলছেন? শুনতে যখন পেয়েছ তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? মোম মৌ পাকায় ভাবলিহীনভাবে জানালো, আমার ঠোঁট, আমার দাঁত, আমার ইচ্ছে, যত খুশি হাসবো, তাতে আপনার কি? বাড়ি যাবে বলে খুব হাসা হচ্ছে তাই না? মোম উৎফুল্লতার সমেত বলে উঠল, হ্যাঁ, অনেক খুশি আমি। আগুন শিরের স্বরে আওড়ালো, আমি তো খুশি হতে পারছি না কোমলমতি। মোম ভাগবতা গলায় বলল, কেন খুশি না আপনি? আগুন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি যদি সেটা বুঝতে তাহলে তো আমার কোনো দুঃখই ছিল না। শ্বশুরবাড়ি পৌঁছে মোমের মাকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমে বাড়িতে প্রবেশ করলো আগুন। মোম এসে বাবার ঘরে চলে গেল। আগুন ভদ্রতাসূচক শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা, গাড়িতে আপনাদের জন্য কিছু আছে, কাউকে বলে সেগুলো বাড়িতে আনার ব্যবস্থা করলে ভালো হয়। আতিফা বানু উদ্বিগ্নতার সমেত উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আমি দেখছি, তুমি ভেতরে যাও। আগুন চলে গেল। আতিফা গাড়ির কাছে আসেন। পরিচিত একজন অল্প বয়সী ছেলেকে ডেকে ব্যাগপত্রগুলো বাড়ির ঢোকানোর ব্যবস্থা করলেন। ব্যাগের মধ্যে হরেক রকমের ফল ফলাদি, মিষ্টির সাথে কাঁচা বাজারের। তিনি বেশ অবাক হলেন। যদিও নিয়ম মোতাবেক শ্বশুরবাড়ি বিয়ের পর প্রথম আসলো, এসব নিয়ে আসতে হয়, তাই বলে এত কিছু নিয়ে আসার কী প্রয়োজন ছিল? আর কী বা ভেবে ছেলেটার সাথে উনি নিজেও কাজে হাত চালালেন। মোম ঘরে ঢুকে বাবাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। মিষ্টি আচরণের মাধ্যমে বাবাকে বকাবকি করলো। খলির মেয়ের পাগলামো দেখে হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ ধরে কান্না করবি? এসে থেকে কান্না করেই চলেছিস? ঠোঁট ফুলিয়ে ভাঙা গলায় অভিযোগ জানায়, তুমি সেবার বৃষ্টিতে কেন ভিজেছিলে? তারপর থেকে বেশিরভাগ সময় তুমি অসুস্থ থাকো। এই এক কথার কতবার বলে খোঁটা দিবি? যতক্ষণ না সুস্থ হচ্ছ। আমি এখন সুস্থ। তোকে দেখার পর যতটুকু অসুস্থ অনুভব করেছিলাম এখন সেটাও নেই। বাবা মেয়ের কথা চলাকালীন সময় আগুন ঘরে ঢুকলো। খলিলের ঠোঁটে হাসি ফুটে উঠল। সৌজন্যবোধ সাক্ষাৎ করলো দুজন। আগুন জানতে চাইল, বাবা, আপনার শরীরের অবস্থা কেমন? ভালো বাবা। পায়ের ব্যথা সেরেছে? পুরোপুরি সারেনি, তবে আগের থেকে ব্যথা কমেছে অনেকটা। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আগুন মুচকি এসে কঠোর আধগোলার চেহারে বসে উঠল। মোম আগুনকে এক পলক দেখে ভেঙচি কেটে বাবাকে নালিশ জানালো, তোমার জামাই খুব পচা, সারাক্ষণ আমাকে বকাঝকা করে, ধমক দেয়। সাহসে আগুনের হাসিটা মুছে গেল। অস্বস্তি অনুভব করলো। বউ তার শ্বশুরের সামনে এভাবে ইজ্জত খেয়ে নিল।
নিশ্চয় গাড়িতে দাঁত নিয়ে কাটাখো করে কথা বলায় এখন সেটাই শোধ তুলছে। তুলুক, সময় বুঝে আগুনও বুঝিয়ে দিবে সে কী জিনিস। আতিফা ঘরে ঢুকে মোমকে চোখ রাঙালেন, ধমকে বলে উঠলেন, একদম আমার জামাইয়ের দোষ দিবি না। তোর স্বভাব সম্পর্কে আমি খুব ভালো করে অবগত। তুই উল্টোপাল্টা কিছু না করলে শুধু শুধু তোকে বকাবকি করবে কেন? মোম হা হয়ে গেল। তার নিজের মা তার পক্ষে না নিয়ে জামাইয়ের পক্ষ নিয়েছে। গাল ফুলিয়ে বলে উঠল, আমি কিছু না করলেও ধমকায়। তুমি ওনাকে চিনো না? একদম চুপ, আমার জামাই কেমন আমি জানি, তোর দেখে শুনতে হবে না। আগুন মিটি মিটি হাসছে। আগুনের হাসি দেখে মোমের গা জ্বলে উঠল। পচা কুমড়ো মার্কা লোক। এই জন্যর মধ্যে মুনিয়া স্কুল ব্যাগ টেবিলে ধরাম করে ফেলে। আপু বলে চিৎকার করে মোমকে জাপটে জড়িয়ে ধরলো। মোম হাসি মুখে বোনকে নিজের সাথে আগলে নিল। মুনিয়া হাস্যজল মুখে আবদার ছিল, আপু আজকে আমি তোমার সাথে ঘুমাবো। মোম দন্তপাটি বের করে হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলো, ঠিক আছে। মুনিয়া আগুনের দিকে চেয়ে ভুরু চেয়ে জিজ্ঞেস করলো, দুলাভাই আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? আগুন স্বভাবসুলভ হেসে জানালো, নিছি তো, আমার একমাত্র শালিকা বলে কথা, খালি হাতে কিভাবে আসি বলো? কি এনেছেন নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ সেটাই ভালো। আগুন গলা পরিষ্কার করে খলিলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সন্ধ্যার পরে রাতের দিকে ঢাকা চলে যাব। আতিফা বানু চমকে উঠলেন। খলিল জিজ্ঞেস করলেন, চলে যাবে কেন? কিছুদিন থাকবে না? সম্ভব না, আমার স্টুডেন্টের পরীক্ষা এবং স্পেশাল ক্লাস আছে। ওদের গাইডলাইনের জন্য আমার কলেজের উপস্থিতি থাকা অতি আবশ্যক। একথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারল না মোমের বাবা মা। দায়িত্বশীল একজন মানুষ কখনো দায়িত্ব অবহেলা করে না। আতিফা চলে যান রান্নাঘরে, জামাইও চলে যাবে। ভালো মন্দ কিছু খাবার রান্না করলে তা না কি করে হয়। মোমকে ডেকে নিয়ে যায় রান্নার কাজে হাতে হাত সাহায্য করার জন্য। আগুন ফ্রেশ হবে। যাওয়ার আগে মোম আগুনকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে যায়। নিজেও ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। মোমের ক্ষুদ্র মনের চঞ্চল শতটা বিষাদে ভরে উঠেছে। ইতিমধ্যে ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া জলে ভরে উঠল। বিতৃষ্ণা ছেয়ে গিয়েছে সর্বাঙ্গে। মনোহরিণী মনোগহীনের হানা দিয়েছে সূক্ষ্ম ব্যথা। রঙে রঙে ছুটে চলছে বিষাক্তম এক পয়সা জ্বালাতন স্রোত। থেমে থেমে নাক টানছে। কেঁদে কেটে টমেটোর মতো লাল হয়ে গিয়েছে ফর্সা মুখশ্রী। আগুন বিছানায় বসে বুকে হাত গুজে ভোর কুচকে চেয়ে মোমের মুখবায়ন অবলোকন করছে। আগুন মোমের কান্না থামানোর চেষ্টা করছে না। বেশ হয়েছে, বাড়িতে আসবে বলে গাড়িতে দাঁত কেলিয়ে হাসছিল তখন। একবারও ভাবিনি আগুন ওকে ছাড়া থাকতে পারবে না। চিন্তা করেনি আগুনের তার কোমলমতিকে ছাড়া বাড়িতে মন টিকবে না। বাবার বাড়ি আসবে বলে খুশিতে ফেটে পড়েছিল তখন। আগুন বুঝতে পারছে না তাহলে এখন ঢং করে কান্না করে চোখের জলে নাকের জলে এক করার কি আছে। আগুন হাত ঘড়িতে নজর বোলালো। তাকে যেতে হবে। সন্ধ্যার আগে বেরিয়ে পড়লে রাত 9টা-10টার সময় ঢাকা পৌঁছে যেতে পারবে। উঠে দাঁড়ায় সে। মোমের পড়ার টেবিল থেকে জগ উঠে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল। মোমের দিকে তীক্ষ্ণ চানি নিক্ষেপ করে গম গম গলায় বলে উঠল, ফ্যাস ফ্যাস করে কান্না করার না তো বিরক্ত লাগছে। মোম তেতে উঠে কটমট করে তেজি গলায় জবাব দিল, আমার কান্না পাচ্ছে, আমি কাঁদবো, তাতে আপনার কি? আর বিরক্ত লাগছে আপনার? লাগবেই তো। আপনি তো আমাকে পছন্দ করেন না, ভালোবাসি কখনো বলেননি। কি ভেবেছেন বুঝি না আমি? আমি তো আপনাকে জ্বালাতন করি, তাই আমাকে একা ফেলে এখানে রেখে গেলে আপনার শান্তি। বাড়িতে আসা নিয়ে মোমের মুখশ্রীতে যে আবেগ উদ্বেগ ফুটে উঠেছিল সেটা চিরস্থায়ী হলো না, দপ করে নিভে গেল যখন শুনেছে আগুন চলে যাবে। তার পরীক্ষা চলাকালীন পুরো সময়টা আগুনের থেকে দূরে থাকতে হবে। ভাবতে কণ্ঠ ফুঁড়ে কান্না পাচ্ছে মোমের। আগুন ভোর চেয়ে জিজ্ঞেস করলো, বেহুদা কথাবার্তা বলবে না তো? আর তুমি এখনো আশা নিয়ে এতটা এক্সাইটেড ছিলে, এখন কি হলো? মোম ছটফটিয়ে উঠে ঠোঁট উল্টে সরল গলায় জানালো, এখানে এসে খুব খুশি লাগছে, কিন্তু আপনাকে ছাড়া থাকতে হবে ভাবতে বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। আগুন ঠোঁট কামড়ে একপেশে হাসলো। শার্ট টিন করে মোমের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। মোম কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা জানিয়ে দিল, জি, অনেক কষ্ট হবে। তখন চকচকে দাঁত বের করে মৃদু হাসলো। মোমের কাঁধ জড়িয়ে শান্ত কণ্ঠে বলো, আমারও কষ্ট হবে। মোম টলমলে চোখে তাকায়, গোমরা মুখে বলল, তাহলে এখন থেকে যান এখানে।
বোকার মতো কথা বলো না। তোমার পরীক্ষার সাবজেক্ট কতগুলো জানো নিশ্চয়ই। তার উপর প্রত্যেক সাবজেক্টের পরীক্ষার আগে একদিন, কোনোটার ক্ষেত্রে দুদিন করে বন্ধ। পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লেগে যাবে। এতদিন কি থাকা সম্ভব? কলেজ আছে না আমার। মোমের চুপচাপ শুনলো, কিছু বলল না। আগুন মোমের মাথায় চুমু দিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল। পুনরায় শীতল কণ্ঠে বলল, একদম মন খারাপ করবে না। মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরীক্ষা দাও। জীবন পড়িয়েছে তেমন ভালো রেজাল্ট যেন আমি পাই, মনে থাকবে? মোম মাথা নেড়ে বোঝালো, থাকবে। আগুন মুখবিরল পরিবর্তন করে শোধায়, তোমার বাবাকে তখন আমার নামে বিচার দিয়েছিলে কেন? আমি শুধু তোমাকে ধমকাই, বকাবকি করি? তাহলে এতে তো আদর কাকে দেই শুনি? মোম সাহসে জিভ কাটল। বুক মিশিয়ে মিনমিনে গলায় বলে উঠে, আমার হাসিকে বিচ্ছিরি বলেছেন কেন? সেই জন্য বিচার দিয়েছি। তুমি জানো না তোমার থেকে দূরত্ব আমার একদণ্ড সহ্য হয় না। বাড়িতে আসা নিয়ে তোমার কত শত আহ্লাদ, তাই ও কথা বলে ক্ষোভ প্রকাশ করেছি। আগুন প্রসারিত করে কিঞ্চিত মুচকি হাসলো মোম। আগুনের বুকে নাক মুখ ঘষল। উৎকণ্ঠায় ছটপটানি মিলিয়ে এলো। ছাড়ো, যেতে হবে এখন। তুমি কান্না করলে যাওয়ার সাহস পাবো না। আবারও মোমের ডাগর ডগর আঁকি জুগর নোনা জলে ভরে উঠল। নাক টেনে মৃদুস্বরে আওড়ালো, ছাড়তে ইচ্ছে করছে না। অষ্টুপু টেকেই দিন চুমন করলো ললাটে। থুতনিতে চুমো খেয়ে মুচকে এসে বলল, রোজ ফোন করবে। রক্তে মাংসে গড়া শরীরটা টেনে হিচড়ে শহরে নিয়ে গেল আমার বেহায়া বিপর্যয়া আত্মাটা তোমার কাছেই থেকে যাবে। ছোঁয়াতে নয়, অনুভবে বুঝে নিও আমাকে। তবে শেষে কলেজের গেট পেরিয়ে ফাঁকা রাস্তার মোড়ে রিক্সা যেন গাড়ি দাঁড়িয়ে আছে আনিকা। রাস্তাটা তেমন শুনশান নয়, আবার জনমানবে ভরপুরও নয়। গুটি কয়েক মানুষজন আর গাড়ি চলাচল করছে। বিকেলের শেষের ভাগ। এই সময়টা এই রাস্তায় গাড়ি চলাচল থাকলেও মানুষজন তেমন নজরে আসে না। মুখ ভার করে এদিক ওদিক গাড়ির আশায় চোখ বুলাচ্ছে। এমন সময় গলা পেঁচানো ওড়নাটার টান পড়তেই সাহসা পেছনে ফিরে তাকালো। বকাটে দুজন ছেলে দেখে পিছে পিছে চমকে উঠলো। ছেলে দুজন আনিকার কলেজের বাইরে অনেকবার দেখেছিল। এরা মেয়েদের একা পেলে উত্ত্যক্ত করে। এদিকে কোনো মানুষজন নজরে আসছে না। ভয়ে শুকনো ঢোক গিলল সে, তবে ভয়টা বাইরে প্রকাশ করলো না। তেজি গলায় চেঁচিয়ে বলে উঠল, কার আপনারা? পথ আটকাছেন কেন? আমার ওড়না ছাড়ুন। ছেলে দুটি আনিকা শরীরের ভাতে চোখ বুলায়। ওড়না ধরে রাখা ছেলেটি পৈশাচিক এসে বিচ্ছিরে ইঙ্গিত সমেত জানালো, ছাড়ার জন্য তো ধরিনি ফুলটুসি। আমার তোমার শুভাকাঙ্ক্ষী। একটু ছুতে চাই, ভালোবাসতে চাই তোমাকে। আনিকার গা গিনগিন করে উঠল। ওড়না ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, পারল না। চিৎকার করে ডেকে ওঠে, হেল্প, কেউ আছেন? ছেলে দুটো অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন ছেলে ব্যঙ্গ করে বলল, এই সেমরি চুপ, এটা আমাদের এলাকা, কি ভেবেছিস সিনেমার মতো তুই চেঁচাবি আর তোর হিরো সুপারম্যান হয়ে উড়ে এসে তোকে আমাদের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ বাঁচাবে, কারণ সিনেমার মতো মেয়েটা হিরো এসে হাজির। আই থিঙ্ক সিনেমার নায়কদের থেকেও ফার্স্ট এসেছে। এম আর রাইট, ব্লাউন্ড স্টুপিড বয়। পেছন থেকে শক্তপোক্ত ভারেক্কি পুরুষিলা কণ্ঠস্বর কর্ণগোচরে হতেই ছেলে দুটো তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো। চেনা পরিচয় স্বর্ণ স্বর কণ্ঠকুহুরে পৌঁছাতে আনিকের দৃষ্টি তাক করলো সেথায়। আয়মান চোয়াল শক্ত করে কাট কাট হয়ে ছেলে দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। আয়মানকে দেখে আনিকার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। আর কোনো ভয় নেই। আনিকার ভরসাযোগ্য অসভ্য বেহায়া স্বামী এসে পড়েছে। ব্যস্ত পায়ে এগিয়ে এলো আয়মান। আয়মানকে দেখে দুজন ছেলের মধ্যে একজন ছেলের চেহারা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। আয়মানের চক্ষু জোড়া স্থির অন্য ছেলেটার হাতের উপর। ছেলেটা আনিকার ওড়না ধরে দাম্ভিক সহিত এখানেও ঠায় দাঁড়িয়ে। ভীতকর ছেলেটি তুরস্ক অপর ছেলের হাত থেকে আনিকার ওড়না ছাড়িয়ে দিল। মরুভূমির নিয়ে গলাটা শুকিয়ে গিয়েছে। ভয় পাওয়া ছেলেটা দ্রুত ছুটে এসে আয়মানের পা জড়িয়ে ধরলো। ব্যঙ্গাত্মক সমেত অনুরোধ করলো, ভাই মাফ করে দেন, আমি জানতাম না এমনি আপনার গার্লফ্রেন্ড, এবার মতো মাফ করে দেন ভাই। আমার সজোরে লাথি বসালো ছেলেটি বুকের উপর। দু পা এগিয়ে দিয়ে আনিকার পাশে দাঁড়ালো। ছেলেটি শার্টের গলা ধরে হুঙ্কার ছেড়ে চিৎকার করে বলো, যাও বাচ্চা, কার ওড়না ধরার স্পটা দেখিয়েছিস জানিস? বলেই ঘুষি মারল ছেলেটির মুখ বরাবর। ছেলেটি ব্যথার চোখ বুজে শব্দ তুলল। লাথি খাওয়া ছেলেটি উঠে এসে আয়মানের কাছ থেকে অপর ছেলেটিকে ছাড়াতে বলল, ভাই খোদার কসম, আমরা জানতাম না মেয়েটা আপনার। জানলো না, ধারে কাছেও ঘেঁচতাম না। উল্টো কেউ ঘেঁষলে তার খবর করে ছাড়তাম। ভাই দয়া করে ক্ষমা করে দেন।
আয়মান ধাক্কা দিয়ে ছেলেটাকে ছেড়ে দিল। রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সে সরি হার, ভাবি হয় তোদের। এই মেয়ে বললে পরের দিন থেকে কানে শুনতে পাবি না। আর হ্যাঁ, পায়ে টাচ করবি না, জুতো ছুঁয়ে ক্ষমা চাইবি। আই রিপিট, ওর শরীরে টাচ করা যাবে না। ছেলে দুজন কোনো দিকে না কিছু ভেবে তাই করলো। আনিকা কোনো প্রত্যুত্তর করলো না। তাই আয়মান বলল, তোদের বেড লাক, আমার ডার্লিং তোদের ক্ষমা করতে চাইছে না মেবি। এবার তোদের হাত ভাঙার জন্য প্রস্তুত হ। ছেলে দুজন অসহায় মুখভঙ্গিতে কাতর গলায় আর্জি জানায়। আনিকা নিক নিক, ভাবি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। শুধু আপনাকে কেন, আজ থেকে এই কলেজে আর কোনো মেয়েকেই আমরা বিরক্ত করব না। এবার আনিকার মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে। ছেলে দুজন দৌড়ে ওদের সামনে থেকে চলে এলো। যেই ছেলেটি আনিকার ওড়না ধরেছিল সেই ছেলেটি অপর ছেলেটিকে প্রশ্ন করলো, কে রে? রাশি শিকদারের ছোট্ট ছেলে, ওই যে গুলটের মেয়ের সাথে মদখোরের ভাতিজার বিয়ে দিয়েছে, আবার ভরা ক্যাম্পে একজন ছেলেকে পিটিয়েছিল। এই সেই আয়মান শিকদার। সেদিন মাস্ক পরা ছিল বলে হয়তো চিনতে পারিসনি। ওহ, বড্ড ভাষা বেঁচে গিয়েছি। আমার নাকের হাঁটিটা বোধ হয় আর আস্ত নেই। এদিকে আয়মান উতলা হয়ে রাস্তার মধ্যে আনিকাকে জড়িয়ে ধরো। ক্লিপ দিয়ে বাঁধা ঘন কালো চুলে একের পর এক চুমু খেয়ে উদ্বিগ্ন সময় জানতে চাইলো, হ্যাঁ ছাড়ুন, আমরা রাস্তায় আছি, এতে আমার কিছু যায় আসে না। এই সমস্যা কি তোমার? আনিকা ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি সিনেমা দেখানো নাকি, যেখানে হিরো হিরোইনকে বাঁচালে হিরোইন দৌড়ে এসে হিরোর বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু তুমি তো এরকম কিছুই করলে না, কেন করলে না? আনিকা ভেঙচি কেটে কাঠক্য করে বলল, কারণ আমি হিরোইন না। নাও কিসমে কে জড়িয়ে যখন ধরেনি, এত কষ্ট করে তোমার জন্য ভার্সিটির স্পেশাল ক্লাস না করে ছুটে এসেছি। না আসলে আমার বইয়ের কী হতো, তাই চুমু দাও। নাপছে, চলুন বাড়িতে ফেরা যাক। চুমু দাও, না হলে আমি নিজেও যাব না আর তোমাকে যেতে দিব না। আনিকা বলল বিপাকে, শেষে কি না এরকম নীলজ্জ মার্কা ছেলের তার কপালে জুটেছে। ভাবতে মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। আয়মান তাড়া দিয়ে বলল, লেট হয়ে যাচ্ছে ডার্লিং, ফার্স্ট। আনিকার আশেপাশে নজর বোলালো। এখন এদিক ওদিক কেউ নেই। আনিকা পায়ে পাতায় ভর দিয়ে মুখে গেল। আয়মান তৎক্ষণাৎ বাঁকা এসে উঁচু করে নিল। আনিকা কটমট করে দাঁতে দাঁত চেপে বলল, আনিকার হাত ধরে রিক্সা গাড়ি ডেকে আয়মান গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। সামনে থেকে ধেয়ে আসা মৃদুমন্দ বাতাস গায়ে লাগছে। রিক্সাওয়ালা থেকে নজর ফিরে আয়মান ঝুঁকে আসে আনিকার কানের কাছে। ফিস ফিস করে বললে উঠল, এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে? আমার মতো বেপরোয়া হ্যান্ডসামকে সামান্য এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে? আমার মতো বেপরোয়া হাজব্যান্ডকে সামলানো মুখের কথা না। সেই জন্য বলছি, এখন থেকে প্র্যাকটিস করো, এসব অভ্যাস করে নেওয়াই ভালো। দুপুরে যেদি আফসিন দীপ্তমান সূর্য মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যের আলো পুরো গ্রামটাকে উজ্জ্বল করে তুলেছে। অথচ ভোরবেলা স্বল্প কুয়াশার চারপাশ মোড়ানো ছিল। পথের পার্শ্ববর্তী ফসলের জমিগুলোতে সকালে শিশির জমেছিল, যা এখন নেই। সূর্যের প্রথম আলো শিশিরের ফোঁটাগুলোর উপর পড়লে সেগুলো ছোট ছোট রূপের মতো ঝিলমিল করে ওঠে। পথের ধারে সারিবদ্ধভাবে মাথা উঁচু করে বড় বড় তাল গাছ, নারকেল গাছ লাগানো, তাদের ঘিরে নানা ধরনের বৃক্ষ লতাদি, যেন ছোটোখাটো ঝোপঝাড়। অদূরে গ্রামের মানুষ খেতে কাজ করছে, তাদের হাতে কোদাল, মাথায় বাঁশের ঝুড়ি। হাঁস মুরগি গরু বাছুরের ঘুরে বেড়াচ্ছে রাস্তা ধারে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। ধান খেতে মোটা প্লাস্টিকের পাইপ দ্বারা পানি দিচ্ছে, যার প্রতিধ্বনি ঝর্ণার মতো মুখরিত হচ্ছে চারপাশে। হয়েছে চারপাশে। কিছু সংখ্যক ঘরের পেছনে আম গাছ, পুকুরের পাশে রয়েছে বাঁশের ঝাড়, উঠোনের মাঝখানে লাল মাটির পথ, সবই যেন প্রকৃতির বিচিত্র রহস্যাদি। কাঠখোট্টা রোদে গ্রামের পর থেকে মোম এগিয়ে যাচ্ছে তাদের ছোট্ট গ্রামের বাড়ির দিকে। গাছপালা সবুজে ঢাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ মেলে দেখে চারপাশে নন্দাধিক সৌন্দর্য। মোমের আর কোনো পরীক্ষা অবশিষ্ট নেই। আজকে লাস্ট পরীক্ষা দিয়েছে। তেমন চাপ ছিল না, আইসিটির ব্যবহারিক পরীক্ষা ছিল। মোমের সাথে ওর কয়েকজন বান্ধবী রয়েছে। মোম যখন বান্ধবীদের সঙ্গে কথায় মত্ত, তখন তার সামনে মোমের চাচাতো ভাই এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটার নজর খারাপ, বয়স কম। মোমের উপর তার আগে থেকে কুনজর পড়েছিল। মাঝখানে বিয়ে হয়ে শহরে পাড়ি জমিয়েছিল বলে দেখা সাক্ষাৎ হয়নি। বাড়িতে আসার পর বার কয়েক দেখেছে, তবে গঞ্জের কাজের চাপে কথাবার্তা বলে হয়ে ওঠেনি।
এবং বড়লোক বাড়ির বউ বলে হাত বাড়ানোর সাহস পায়নি। এখন রাস্তার এই মোড়ে দেখে পুরনো কামুকতা জেগে উঠেছে। চাচাতো ভাইকে দেখে মম কিছুটা ঘাবড়ে যায়। আটঘাত হয়ে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে চলে যেতে উদ্যত হতেই চাচাতো ভাইয়ের অশ্লীল অশ্রব্য বাক্য কর্ণকুহরে পৌঁছালো। বড়লোক বাড়ির বউ হয়ে তো দেখছি ভালোই তরতাজা হয়ে গিয়েছিস, শারীরিক গঠনগুলো নজর কাড়া লাগছে। মোম দাঁতের দাঁত পিষে নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁজ নিয়ে বলে উঠল, নিজের সমীরেখা অতিক্রম করবেন না কামাল ভাই। নিজের বোনকে সব বলতে লজ্জা করছে না? কামাল দাড়িতে হাত বুলিয়ে কুটিল হেসে বলল, ভুল বললি, তুই আমার নিজের মায়ের পেটের বোন না, চাচাতো বোন, তাই তোকে সব কথা বলতেই পারি। মোম দ্বিগুণ তেজ ফুটিয়ে চিপে চিপে বলল, না পারেন না, আমি এখন বিবাহিত, অন্যের স্ত্রী। কিছু বলার আগে ভেবে বলা উচিত। আপনার নজর ঠিক করুন, নয়তো এর পরিমাণ আপনার স্বামী বড়লোক বলে চ্যাটাং চ্যাটাং কথা বলে শিখে গিয়েছিস। তোর এই ক্ষুদ্র শরীরের অমায়িক তেজ দমিয়ে দেওয়ার বহুদিনের শখ আমার, আর যদি সেটা করি মন্দ হয় না, কি বলিস? মোম আটকে উঠে দুপা পিছিয়ে গেল। ফাঁস পেয়ে চেয়ে গেলে দেখলো বান্ধবীরা নেই, তারা অনেকক্ষণ আগে চলে গিয়েছে। ভয়ে মোমের সর্বাঙ্গ কেঁপে উঠল, হাতে পায়ে নামলো নিগড় কম্পন। মোমের আতঙ্কিত মুখবিরল দেখে কামাল মজা পেল। এগিয়ে আসতে মোম হাতে থাকা ফাইল শক্ত করে ধরে দৌড় লাগালো। কামালও ছুটল তার পিছু। কিছু দূর যেতেই বড়সড় প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা খেল মম। ড্রাইভার সময় মতো ব্রেক না কষলে বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। মোম হাতের কুইনে আর কপালে ঠোকা লেগে ব্যথা পেয়েছে। চোখ মুখ উচকে দুরু দুরু বুকে সম্মুখে দৃষ্টে তাক করলো। ড্রাইভার সিটে বেল্ট খুলে হন্তদন্ত হয়ে মোমের নিকট মোমের নিকট আসলো। মানুষটাকে দেখে মোমের ভীতকর নয়নজোড়া খুশিতে চকচক করে উঠল। তার মাস্টারমশাই এসেছে। আগুন কাছে এসে মোমের শরীর চেক করে উদ্গিন্ন সবাই জানতে চাইলো, কোথায় লেগেছে, কোথাও ব্যথা পেয়েছো? মোমে প্রত্যুত্তর না করে হামলে পড়ল ব্যক্তিগত পুরুষটির চওড়া বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে শব্দ তুলে ফুঁপিয়ে কেঁদে উঠল। আগুন বলিষ্ঠ হাতে আগুন আগলে নিল তার কোমলমতিকে। মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে শুধালো, বেশি ব্যথা পেয়েছো? দৌড়াচ্ছিলে কেন? আর তুমি এই রাস্তায় কি করছো? স্কুল থেকে তোমাদের বাড়ি ফেরার রাস্তা তো এটা নয়। সময় নিয়ে মোম শান্ত হলো। ছলছল চোখে আগুনকে দেখে ঠোঁট ভেঙে আবার কেঁদে উঠল। ভাঙা গলায় অভিযোগ জানালো, এতদিন পর আমার কথা মনে পড়েছে। শুধু ফোনে কথা বললেই হয় নাকি? আমার বুঝি আপনাকে দেখতে ইচ্ছে করে না, ছুতে ইচ্ছে করে না? আগুনের কণ্ঠে কঠিনতা এনে বলল, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পরীক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় কামাল ভাই পথ রোধ করে দাঁড়ায়, বাজে কথা বলে। সেই জন্য ওনা থেকে পালিয়ে এদিকে রাস্তায় ঢুকে পড়েছি। আগুন ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কামালকে? আমার চাচাতো ভাই। ওদের কথার মাঝে কামাল সামনে এসে দাঁড়ায়। মোম আঙুল উঁচিয়ে তাকে দেখায়। আঙুলের চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো তার উপর। শৈলপ্রান্ত গোটানোর চাহনি তির্যক, কুণ্ঠায় শীতলক্ষা স্রোত ঢেকে অথচ নীরবে নিভূতি হুমকিস্বরূপ জানালো, নিজের ভালো চাও তো এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। আমার শুষ্ক ঢোক দিল। ব্যস্ত কদমে নিজের গন্তব্যে প্রস্থান করল। আগুনকে নিয়ে যখন মোম তাদের গ্রামের বাড়িতে উঠানে এসে পৌঁছায়, তখন খলিল আগুনকে দেখে অবাক হয়ে যান। পরপরই অদূরে হাসি ফুটিয়ে চলমল কণ্ঠে বললেন, আগুন বাবা, আজকে আসবে ভাবতেই পারিনি। তাই এবার কিছুদিন থাকবে তো? আগুন মুচকি এসে জবাব দিল, না, এবারও সম্ভব হবে না, তবে রাতে থাকবো। সকালে মোমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। খলিল এটুকুতে খুশি হলেন। আগুনকে নিয়ে মোম ঘরে চলে গেল। খলিল স্ত্রীকে জামাই এসেছে খবরটা দিতে চলে যান। আতিফা চটজলদি লেবুর শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। খলিল স্ত্রীকে বলে বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন। সেবার তাড়াহুড়ায় তেমন খাতির যত্ন করতে পারেনি। রাতে যখন থাকবে বলেছে, তখন হাতে অনেকটা সময় আছে জামাই আদর করার, সেটা হাতছাড়া করা যাবে না। বিকেলে চনমনে মুহূর্তেই আয়মান ও আনিকা শহরের একটি পার্কে হাত ধরে হাঁটছে। আনিকা অবশ্য হাত ধরতে দিতে নারাজ ছিল। সকলের সামনে হাত ধরে হাঁটতে অস্বস্তি লাগছে, কিন্তু আয়মান জবরদস্তি ধরে রেখেছে। তার কথা পাত্তা দেয়নি। ঘুরতে এসে আনিকার ভালোই লাগছে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। পার্কের পশ্চিমে সোনালি আলো ছড়িয়ে পড়েছিল। আনিকার হাসি মুখ দেখে আয়মান হৃদমাজারের তরঙ্গ খেলে গেল। বুক দ্রুত ধড়ফড় করতে লাগলো।
হঠাৎ করে বলে উঠল, ইউ নো হোয়াট, ইউর ডার্কি ফেস রেড ডিয়ার স্মাইল ইজ ভেরি ভেরি বিউটিফুল, আই ক্যান্ট এক্সপ্লেন ইট, বাট যখন হাসো আমার পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে। অবশ্য বেশিরভাগ আমার সঙ্গে কথা বলার সময় মুখটা শুটে করে রাখো। কেন এমন করো? তোমাকে আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। থমকে গেল ব্যস্ত পদযুগল, গিরিবা উচ্চালো, নিগড়ে দৃষ্টি তাকালো রমণীর বিহঙ্গের শনে, চোখাচোখি হতে নজর ফিরিয়ে নেয়। প্রতি উত্তরে মৌন রইল, কিন্তু এই কাজল কালো তা তরকা খচিত গভীর চাউনিতে আচ্ছন্ন করে ফেলল আয়মানকে। সীমাহীন অধিকার নিয়ে তার নমিত মস্তক আস্তে করে নিজের দিকে ঘোরালো, বলল গভীর কণ্ঠে, না ঘুরিয়ে খোলাখুলি বলো, নির্দ্বিধায় ভক্ত আপন মনের চাহত, তুমি আমার পাঁজরের হাড় আত্মার অংশ। তোমার অনুভূতির কথন বুঝতে পারি আমি, শুধু দোনামোনায় ভোগের দূরত্ব সৃষ্টি কেন করছো? তোমার নিকট খোলা ডায়েরি হতে চাই আমি, যাতে সকল কিছু নির্দ্বিধায় বলতে পারো, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি তো। সুধা বর্ষণ হলো যেন টনিকের মতো, বারবার গোটটা খেলে কর্ণকুহুরে। আনিকার দোদল্যমান মনটা আনচান করছে, জন্মলে নয়ন মাঝে আনন্দের ছাপ পড়ল, অজন্তে জলে ভরে উঠল কোটর। আয়মান ঝুঁকল সন্নিকটে, ওর কর্ণলতিকা ঠোঁটে ছুঁয়ে পুনরায় শেষ স্বরে আওড়ালো, আই শ্যামকন্যা শুনছো, আই লাভ ইউ। মেয়েটার শরীর দুলে উঠল, কেঁপে উঠল অনুভূতির প্রঘাতে, শ্বাস ভারী হলো। আয়মানুর কম্পমান স্বপ্ন শরীর অনুভব করলো নিবিড়ভাবে। পরে ঠোঁট ছোঁয়ালো আনিকার হাতের উল্টো পিঠে, শিউরে উঠল সে, ধ্বনি হলো প্রেমিকার ব্যগ্র কণ্ঠ। পড়াশোনা চাপে সপ্তাহখানেকের মতো তোমার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি, ক্যারিয়ারের দিকে নজর দিতে হয়েছে, তাই পিছু হটতে পারিনি। ভীষণ মিস করেছিলাম তোমাকে, হয়তো আমার কথা তোমার স্মরণ হয়নি, বাট ট্রাস্ট মি জান, রিয়েলি মিস ইউ সো মাচ। মোহ আবিষ্ট থেকে জোরপূর্বক বের হলো আনিকার হাত ছাড়িয়ে নেয়। আইমানের বাহু আঁকড়ে ধরে চোখে চোখ মিলিয়ে সুগভীর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করলো, মুচকি এসে পীড়প ঠোঁট নেড়ে নেড়ে বলল, মুখে স্বীকার করলেই তো প্রমাণিত হয় যে কাউকে মিস করছিলে? মোটেই না। কিছু মানুষ আছে সঠিকভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না, হয়তো আমিও সেই সকল মানুষের কাতারে। তুমি আমাকে মিস করছিলে? মানুষকে নিরুত্তর, লম্বা শ্বাস টেনে চুপচাপ হাঁটছে। একটা সিস্টেমের তৈরি সিমেন্টের তৈরি বেঞ্চে গিয়ে বসে পড়ল। আশেপাশে কয়েক জোড়া কাপড় নজরে আসছে, তারা নিজেদের মতো প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে ব্যস্ত। আয়মান এসে আনিকার পাশে বসলো, মাঝে পিনপিনে নীরবতা। নীরবতা ভেঙে আয়মান আচমকায় আবদার ছুড়ল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তুমি কি অনুমতি দেবে? জন্য গভীর রাতে গ্রামে যখন চাঁদের আলো ধরাতে ঝিলমিল করছিল, তখন আগুন বসেছিল মোমের সংঘবদ্ধ কক্ষে জানালার পাশে। সুন্দর রাতে ঝলকানিতে মোমের দিকে তাকিয়ে আছে অনিমেষ, তার চোখের প্রেমের উন্মাদনা। মোম নিজস্ব কোমল হাসি নিয়ে আগুনের দিকে এগিয়ে এসে গা ঘেঁষে বসলো। চুপিসারে তাদের মধ্যে আদান প্রদান হয় সহস্র অনুভূতির অবক্ত। কিছু মনে পড়তেই মোমের মনটা খারাপ হয়ে গেল, ঠোঁট উল্টে গোমরা মুখে বলে উঠল, দিন আপনি আমাকে ফোন করেননি কেন? আমি কল দিলেও বারবার কেটে দিয়েছিলেন, এমনটা কেন করেছিলেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, বাইরে ঘোলাটে দৃষ্টিপটে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, যতবার ফোন দিয়ে কথা বলি ততবারই তুমি কান্না করো। পরীক্ষার সময় সকালে ফোনে তোমাকে সাহস সঞ্চিত করার জন্য যা বলি, তুমি কান্না করে সেটা উগড়ে দাও। আমার নির্দেশনা কতটুকু আমলে নিয়েছো, পরীক্ষা কেমন দিয়েছো তুমিই ভালো জানো। পরীক্ষা দিয়ে যে যেতে হবে ফুরফুরে মনে, আর তুমি যেতে হতাশা হয়ে। বিষয়টা আমি চরম বিরক্ত। ইংরেজি পরীক্ষার দিন জানালে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি কেন হবে? আমি প্রশ্ন দেখছি, প্রশ্ন সহজ হয়েছে, যদিও ইংরেজি দ্বিতীয় পত্র কিছুটা হার্ড হয়েছে, তবে প্রথম পত্র 80-র উপর নাম্বার পাওয়ার মতো ভালো মানের প্রশ্ন হয়েছে। যেখানে তুমি ইংরেজিতে প্রথম পত্রের পরীক্ষার দিন বললে মোটামুটি ভালো হয়েছে, কেন কনফিডেন্স সমেত বলতে পারোনি যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে? সেজন্য ইচ্ছে করে পরবর্তী টানা 2 দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। পড়াশোনা নিয়ে হেয়ালিপূর্ণ আমি পছন্দ করি না। চিন্তা করবেন কেন, দেখবেন ভালো ফলাফল আসবে, দেখা যাবে। ছোট করে উত্তর দিয়ে আগুন চুপ হয়ে গেল। জানালা বন্ধ করে দিয়ে বালিশ ঠিক করে কাত হয়ে এপাশ ওপাশ শুয়ে পড়ল। মোম হাঁ করে তাকিয়ে থাকলো কিয়ক পরিমাণ, গাল ফুরিয়ে ব্যঙ্গ গলায় বলে ওঠে, আপনার সাথে কথা বলতে না পেরে আমার খুব কষ্ট হচ্ছিল। আপনার শূন্যতা আমাকে পুড়িয়েছিল ক্ষণে ক্ষণে,
চাতক পাখির ন্যায় প্রহর গুনছিলাম কখন পরীক্ষা শেষ হবে আর আপনার কাছে যেতে পারবো। এখন আপনি উল্টো আমার উপর রাগ ঝাড়ছেন। আগুন ঘুরে তাকায়, বুড়ো কুচকে গমগমে গলায় প্রশ্ন করলো, তোমার শাসন করার অধিকার কি আমার নেই? নেই কখন বললাম? বলেছি আপনি শুধু শুধু রাগ করছেন। রিয়ার সেন্টেন্সটা কমন হওয়া সত্ত্বেও ভালোভাবে মেলাতে পারেনি। তাই বলেছিলাম পরীক্ষা মোটামুটি হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে সেটা তো বলিনি। মোমকে কাছে টেনে বুকে নিয়ে শুয়ে পড়লো আগুন। মোম একটুকুতেই অভিমান বলে আহ্লাদে আপ্লুত হয়ে আগুনের গলায় মুখ ডুবিয়ে দিল। লম্বা শ্বাস টেনে নাসারাদের টেনে নিল। চিরচেনা পুরুষেরা মাতাল করা ঘ্রাণ। আগুন মৃদু হাসলো, মোমের চুলের ভাঁজে আঙুল গুঁজে দিল। শান্ত কণ্ঠে বলল, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময় কোমলমতি। তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি নিজেও পড়েছিলাম দহনে। ক্লাসে মন বসাতে পারিনি। মোমের ক্ষুদ্র সত্তা পুলকিত হলো, ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, আপনার সাথে আমার প্রতিটি মুহূর্তে এমনই বিশেষ ছিল বলে সেরা লেগেছে আপনার কাছে। সকালে সব কিছু গুছিয়ে নিও, কালকে বাড়িতে ফিরে যাব। মা তোমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। বাড়ির বউ বাড়িতে না থাকলে নাকি তার ভালোই লাগে না। আনিকা কিছুদিন এসে থেকে গিয়েছে, সে তার বাবাকে রেখে আসতে চায়নি। মায়ের জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছিল, তাই তুমি গেলে মা ভীষণ খুশি হবে। আমরাও তো ওনাদের সকলের কথা মনে পড়তো, মায়ায় আটকে গিয়েছে তাদের। আমি সব গুছিয়ে নিব, আপনাকে ভাবতে হবে না। আগুন হাতের বন্ধ নিম্ন করে ঘুমানোর প্রস্তুতি নেয়। দুজনে ভারীকে তপ্তশ্বাস মুগ্ধতা ছাড়াই বগ্ধ কক্ষের চারপাশ। মোম ব্যক্তিগত পুরুষটির বুকে মুখ গুজে চোখ বুঝলো। মোমকে নিয়ে আগুন ঢাকায় ব্যাক করেছে। বাড়িতে এসে মোম যেন হাওয়ায় উঠছে, এক দণ্ড স্থির থাকছে না। এসে থেকে চঞ্চল চড়ুই পাখির মতো শুধু ছোটাছুটি করছে। আগুন ডাকলে রুমে যাচ্ছে না, মেজাজ খারাপ হচ্ছে তার। রাশেদ বাড়িতে, এখন চিৎকার করে ডাকাডাকি কিংবা ধমকে রুমে নিয়ে আসা সম্ভব নয়, নয়তো রাম ধমক দিয়ে রুমে নিয়ে আসতো। জার্নি করে আসায় ক্লান্ত সে, তাই সোফায় গায়ে এলিয়ে দিল। মোম বর্তমানে অবস্থান করছে শাশুড়ি রুমে। মিনাময়ূরী রয়েছে সাথে। রাশেদ ড্রয়িং রুমে বসে চা পান করছেন আর টিভি দেখছেন। এদিকে ওরা তিনজন গল্পের আসর জমিয়ে দিয়েছে। মুঠো করে মুড়ি চানাচুর তুলে মুখে নিয়ে চিবোতে চিবোতে ময়ূরী বলল, আমাদের গ্রামের জনপদ অনেক সুন্দর ভাবি, ছবি তোলার জন্য পারফেক্ট। সময় পাচ্ছি না, নয়তো কিছুদিন গিয়ে তোমাদের বাড়িতেই থেকে ঘুরে আসতাম, সেই সাথে ইচ্ছে মতো ছবি তুলতে পারতাম। মোম উৎফুল্লচিতে হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, অনেক পর্যটক আমাদের গ্রামে ঘুরতে আসে। পাকা রাস্তা হওয়াতে খুব সহজে বড় বড় গাড়ি ঢুকতে পারে। এতে তাদের কোনো গ্রামে ঘোরাঘুরি আনন্দদায়ক ভ্রমণের উৎস হিসাবে গণ্য হয়। একবার গিয়েছিলাম, ভালোই লেগেছিল। পানি পান করে আঁচল দিয়ে মুখ মুছে মোমের উদ্দেশ্যে বলে উঠল, পরীক্ষা কেমন হয়েছে তোমার? জি মা, ভালো। তোমার বাবার কি খবর? মোটামুটি সুস্থ। এবার গিয়ে দেখছিলাম ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। ডাক্তার দেখাওনি? দেখিয়েছে। কি বলেছে ডাক্তার? ওষুধ দিয়েছে, বলেছেন খুব শিগগিরই অসুস্থতা কেটে যাবে। মৌরি উঠে দাঁড়ায়, ফোনের সময় দেখে যেতে যেতে জানালো, আমার পড়া আছে, আমি গেলাম। ভাবি রাগ করো না প্লিজ। মুচকি এসে বলে, রাগ করার কি আছে, আড্ডার আগে পড়াশোনা, তুমি যাও গিয়ে পড়তে বসো। কথা বলার ফাঁকে দরজায় নজর পড়তে মিনা দেখতে পেল আগুনকে। তিনি ছেলেকে কাছে ডাকলেন। আগুনকে দেখে মোমের হাসি উবে গেল। শুষ্ক ঢোক গিলল সে কখন থেকে রুমে যেতে বলেছে, আরও এতক্ষণ পর্যন্ত শাশুড়ি ননদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মানুষটা হয়তো দরকারে ডেকেছিল। এতবার যখন ডেকেছে, যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। আগুনের ব্যবহুষ পরিপাটি লাগছে। কোথাও যাবে নাকি লোকটা? অস্থির গলায় প্রশ্ন করলো, কিছু বলবে বাবা? আগুনের শান্ত জবাব, না মা। করে জবাব দিয়ে হাঁটা শুরু করলো। পেছনে না ঘুরে গমগমে গলায় বলে উঠল, মোম রুমে আসো, লাস্টবার বলছি, এরপর যেন আর বলতে না হয়। মোম পিলপিল কদমে বেডরুমে এসে হাজির হয়। এতটা ধীরগতিতে এসেছে যেন ফ্লোরও টের না পায়। মোম রুমে আসা মাত্র আগুন ঠাস করে দরজা বন্ধ করে দিল। মোমের বক্ষস্থল ছলাৎ করে উঠল। আটঘাত বেঁধে দেওয়ালের সঙ্গে মিশে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন মোমের থেকে দূরত্ব বজায় রেখে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। ভারীকে গলায় তির্যক চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, কথা বলতে গায়ে লাগে না? মানুষ মনে হয় না আমাকে? কখন থেকে ডাকছিলাম, নিজের মর্জিকে প্রাধান্য দিলে, একবারও রুমে আসা প্রয়োজনবোধ মনে করলে না।
ভয়ে মোমের মুখটা শুকিয়ে গিয়েছে। সমানতালে ওড়নাটা কোনো হাতের আঙ্গুলে পচাচ্ছে। ঠোঁটের ঠোঁট চেপে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে হা করে ছাপাই দিতে চাইল। তার আগে আগুন তেড়ে এলো, নরম তুলতুলে গাল আলতোভাবে চেপে ধরে দাঁতে কটমট করে বলল, কোনো মিথ্যে এক্সকিউজ শুনতে চাই না। জানি তুমি ইচ্ছে করো আসুনি। আসলে কি হতো শুনি? কেন ডেকেছিলেন সেটা কি তুমি এসে শুনতে চেয়েছিলে? আবার মুখে মুখে তর্ক করছো। মোম ভোতা মুখে উত্তর দিল, আমি ভেবেছিলাম এমনি ডেকেছিলেন, আসলে হয়তো রেস্ট নিতে বলবেন, সেই জন্য আসেনি। তোমাকে এত বেশি বেশি ভাবতে কে বলেছে শুনি? তোমাকে না বলেছি অযথা বেশি ভাববে না? মোম কিছু না বলে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল, ঠোঁট ফুলিয়ে রেখেছে। এক্ষুনি হয়তো ছকিনার মার মতন কেটে কেটে গঙ্গা জল বানিয়ে ফেলবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, মোমকে কাছে টেনে নিল, গালে এক হাত দিয়ে শান্ত কণ্ঠে বলল, নিজে ভুল করবে, আবার নিজের ঠোঁট ফুলিয়ে রাখবে, সাথে কান্না তো ফ্রি। কোথায় কাঁদছি? আগুন মুচকি আসলো, রাশভারী কণ্ঠে বলল, আমি কি বলেছি কাঁদছো না? না কাঁদলেও কিছুক্ষণের মধ্যে কেঁদে দিবে, তোমার মুখভঙ্গি তাই বলছে। আগুনে থেকে সরে দাঁড়ায় মোম, তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে আওড়ালো, মোটেই না, আমি তো সহজে কান্না করি না। আগুন এবার শব্দ করে হেসে উঠল। মোম এক দৃষ্টিতে চেয়ে রইল সেই হাসি দেখে। লোকটির হাসি মোমের এত ভালো লাগে কেন? অদ্ভুত এক সৌন্দর্য রয়েছে এই চাপা চাপদারিযুক্ত সিগ্ধ হাসিতে। আপনা আপনি মোমের ঠোঁট জোড়া প্রসারিত হলো, কিঞ্চিত হাসির ঝলকানি দেখা মিলল, তবে হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। আগুনের অস্বাভাবিকের কাজে বিস্ময়ে দপ করে নিভে গেল। আগুন একটানে মোমের গলা থেকে ওড়না কেটে নিল। কি করছেন মাস্টার মশাই? দেখুন, এসব একদম কোনো রকম দুষ্টুমি করবেন না বলে দিলাম। আগুন ঠোঁট বাঁকিয়ে ভুরু কুঁচকে ফেলল, চড়া গলায় ধমকে বলে উঠল, সবসময় মাথায় শুধু উল্টাপাল্টা জিনিস ঘুরে, তাই না? বিছানায় একটা প্যাকেট রাখা আছে, সেটাতে যা আছে পরে দ্রুত রেডি হও, এক্ষুনি তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবেন? এই দেখতে পাবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তোমার জন্য। সময় ব্যয় করলে, এখন তো ওড়না নিয়েছি, এরপর নিজের হাতে সব খুলে চেঞ্জ করিয়ে দিব। মোম চক্ষুদয় বড় বড় করে চেয়ে রইল, বিস্ময়ে কিংকর্তব্য বিমর্ষে। আগুনের কথা শুনে মাথা ঘুরছে। তৈরি হবে কি? সে তো একই জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে। আগুন পুনরায় বলল, সময় নষ্ট করছো কেন? ও বুঝতে পেরেছি, আমার হাতে রেডি হতে চাইছো, তাই তো? নো প্রবলেম কোমলমতি, তোমাকে হেল্প করতে আমি সর্বদা প্রস্তুত। হতভম্ব মোমের টনক নড়ল, মৃদু আওয়াজে চিৎকার করে বলল, না না, আমি নিজেই তৈরি হতে পারবো। জলদি রেডি হতে শুরু করো, সময় 10 মিনিট। আগুন হসপিটালে এসেছে মোমকে নিয়ে। মোম বেশ অবাক হলো, হঠাৎ হসপিটালে কেন এসেছে? কোনো কিছু বোধগম্য হচ্ছে না। চুপচাপ আগুনের সঙ্গে পা চালাচ্ছে। আগুন রুম নাম্বার সম্পর্কে পূর্ব অবগত ছিল, তাই খুব সহজে খুঁজে পেল কাঙ্ক্ষিত রুমটা। মোমকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। মোম ভিতরে ঢুকতেই ভেবাচাকা খেয়ে গেল। ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া বড় বড় করে তাকিয়ে থাকলো, বার কয়েক পলক ঝাপটালো। ছোট মস্তিষ্কে গাত্রে গাত্রে তীব্র বেগে হানা দিয়েছে ঐশ্বিক আবির্ভাব। ড্যাব ড্যাব করে চেয়ে প্রশ্নসিক্ত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। মোমের উদ্গির বুঝতে পেরে আগুন কিঞ্চিৎ মুচকি হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠেই জানালো, স্বপ্ন নয়, যা দেখছে সবটাই সত্যি। আফিকার বাবু হয়েছে, ছেলে বাবু, কয়েক ঘন্টা আগে হয়েছে। তোমাকে আগে বলিনি, সারপ্রাইজ দিব বলে। মোম খুশিতে গদগদ হয়ে বাচ্চাদের মতো ঝড়ের গতিতে আফিকার কাছে গেল। পাশে একটা টুলে আশানুর বসে আছে আর তার নবজাত ছেলেকে নিয়ে। মোমকে দেখে আফিকা শুষ্ক ঢেক গিলে ক্লান্তি মাখা হাসি উপহার দিল। আফিকার বেডের সাইডে বসে মোম বাবুকে তার কোলে দিতে বলল। আশানু আস্তে করে বাবুকে মোমের কোলে তুলে দেয়। মোম বাবুর কপালে চুমো খায়। আগুনের কাছে এসে দাঁড়ায়, হাত দিয়ে বাবুকে আলতো করে ছুঁয়ে দিল। হাত সরাতে নিবে তখনই ঘুমান্ত বাবু টানমনে আগুনের হাতের একটা আঙ্গুল শক্ত করে মুঠো করে ধরে। আগুন চমকে ওঠে, পরপরই ঠোঁটেলি এক পেশে হাসলো। মোম চন্মনে চিত্তে বলে উঠল, কি সুন্দর না? আগুন মাথা নাড়ল। আশানুর জিভ দ্বারা ঠোঁট ভিজে আগুনের উদ্দেশ্যে হাস্যজল গলায় বলল, আমাদের বন্ধু মহলে তুই পিছিয়ে গিয়েছিস, এবার তুইও ছাক্কা পাঞ্জা মেরে দে, তাহলে কেল্লা ফতে। আগুন ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, আবার শুরু করে দিয়েছিস? হসপিটালে অত্যন্ত রেহাই দে ইডিয়েট। যার বাপ হয়ে গিয়েছে, সেই জন্য আমার মুখ এখন অলরাউন্ডার, বাজে বকিস না। আশানুর ঠোঁট উল্টে জবাব দিল, সত্যি কথা তোর কোনো কালই হজম হয় না, এটা আবার নতুন কি? আগুন তার প্রত্যুত্তর করল না। কিছু বলবে, এই ছাগল এখন পেয়ে বসবে।
তার থেকে মৌনতা বজায় রাখা ভালো। এক দৃষ্টিতে বাবুদের দিকে তাকিয়ে আছে, কেমন যেন অদ্ভুত এক শান্তি লাগছে। বাবুকে দেখে আগুন কত খুশি। যদি তাদের বাবু হয় তখন নিশ্চয়ই আগুন আরও অনেক বেশি খুশি হবে। হবেই তো, সে তো আগুনের রক্তের বাবু হবে। মোমের বাবু হলে মোম তাকে অনেক আদর করবে, সর্বক্ষণ বুকে জড়িয়ে রাখবে, বাবুর সঙ্গে সময় কাটিয়ে দিন পার করবে। ভেবেই মোমের মনে সুখের দোলা দিয়ে উঠল। আয়মানের শরীর অল্প দুলিয়ে নাচার ভঙ্গিতে বাড়িতে ঢুকলো। তার এত আনন্দ উচ্ছ্বাসের কারণ আনিকা। আসার সময় ছানাউল্লাহকে বলে আনিকাকে সাথে করে নিয়ে এসেছে। শ্বশুরকে জানিয়ে এসেছে আনিকা আজকে তাদের বাড়িতে থাকবে। আয়মান খুশি দেখে কে আনিকা বাড়িতে থাকবে মানে তার সঙ্গে তার একই বিছানায় থাকবে। উফ, কি যে শান্তি লাগছে, আয়মানকে বলে বোঝানো যাবে না। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আয়মান গিয়ে তার পাশ ঘেঁষে বসে পড়ল। আনিকা বিরক্ত হলো। বর্তমান ড্রয়িং রুমে বাড়ির সকলে অবস্থান করেছে। রাশেদ, আগুন সবাই রয়েছে। আর এই নির্লজ্জ ছেলের কিনা ওর কাজ ঘেঁষে বসতে হলো। আনিকা সবার দিকে নজর বুলিয়ে মুখবির হওয়ার একরাশ অস্বস্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। আয়মানের ভালো লাগছে না। নির্দ্বিধায় আনিকার কোমর টেনে পুনরায় নিজের কাছে নিয়ে আসলো। আনিকা অলগছে ভাবে হাত সরিয়ে দিল। দাঁত পিষে কটমট করে তাকিয়ে আয়মানের পানে, কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে, এমন বেহায়ের মতো আচরণ করছেন কেন? দেখছেন না এখানে সবাই আছে? আয়মান দুষ্টু এসে ফিসফিস করে বলল, সবাই আছে তো কি হয়েছে, ময়ূরী ছাড়া সবাই দম্পতি। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আশা করি সকলে বুঝবে। মোমকে নিয়ে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে ফিরে গিয়েছে। আজকে আগুনের কলেজে ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হবে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিচার সহ সকল স্টুডেন্টস এবং তাদের কিছু সংখ্যক গার্ডিয়ান থাকবে এই অনুষ্ঠানে। বলা চলে কলেজের টিচার্স ও স্টুডেন্টদের নিয়ে ছোট্ট করে আয়োজন চলছে। আগুন ভেবেছিল অনুষ্ঠান থামবে না, তবে প্রিন্সিপাল স্যার অনুরোধ করে তার না করতে পারিনি। এমনকি আগুন যখন প্রিন্সিপালকে বলেছিল যে কলেজে যাবে না, তখন মোম আগুনের গলা জড়িয়ে আলাদি আবদার করে বলেছে ও যেতে চায়। আগুন তার কোমলমতির কথা ফেলতে পারেনি, সেই জন্য রাজি হয়ে গিয়েছে। অজ্ঞতা ইচ্ছা না থাকা সত্ত্বেও অনুষ্ঠান উপস্থিত হতে হয়েছে। সাথে করে নিয়ে এসেছে মোমকে। কলেজে আসার কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ঘোরাঘুরি করতে মোমের বেশ ভালোই লাগে। দুপুরের তেজি গরম সূর্য মাথার উপর তীর্যকভাবে জেঁকে বসেছে। রোদ্দুরে চোরাবালি চিকচিক করছে। কলেজের ক্যাম্পাসে ছোট ছোট ঘাস ফুলগুলো নেতিয়ে পড়েছে। পুকুরের টলমল পানি সূর্যের কিরণে ঝলমলিয়ে উঠেছে। কলেজের মাঠের এক সাইডে মধ্যবিরস্ত জায়গা নিয়ে তেরপট টানানো আছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে এবং স্টুডেন্ট গার্ডিয়ানের বসার জন্য একটা টানানো হয়েছে। লাইন ধরে সরলরৈখিকভাবে চেয়ার পাতে রয়েছে ভেতরে। প্রিন্সিপাল স্যারের কক্ষের সম্মুখে বাম দিকে অনেকটা জায়গা নিয়ে উঁচু করে পাকাপোক্ত ইট সিমেন্ট তৈরি করে ফাঁকা জায়গা রয়েছে। সেখানে মঞ্চ বানানো হয়েছে। এখানে সমিতির ব্যক্তিবর্গ ও টিচাররা বসবেন। মঞ্চটা জাঁকজমকপূর্ণ করে সাজানো গোছানো হয়েছে। লাইব্রেরিতে আরও অনেক টিচার্সদের মধ্যে বসে আছে আগুন, মোম। বরাবরের মতন বাকিদের নজর এই দম্পতির উপর। সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে এখানকার অনেকের সাথে টুকটাক কথা বলায় দরুন মোম তাদের সঙ্গে অনেকটা সহজ হয়ে গিয়েছে। তাই আজকে তাদের সঙ্গে কথা বলতে তেমন অস্বস্তি অনুভব হচ্ছে না। মন খুলে উৎসার সময় হাসিমুখে কথাবার্তা বলছে। যদিও তেমন কিছু বলছে না, তবে অল্প বিস্তর কথা বললে চলছে তাদের সঙ্গে। আগুনের এক কলিক রসিকতা গলায় জিজ্ঞেস করলো, তা আগুন সাহেব, বিবাহিত দিনকাল কেমন কাটছে আপনার? আগুন মোমের দিকে এক পলক তাকালো, অন্তঃপর মুচকি এসে বলল, অসম্ভব ভালো। সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আগুন পুনরায় মৃদু হাসি উপহার দিল। কলিগ আবার বলে উঠল, আপনার ভরা কপাল স্যার, এত সুন্দর ছোট্ট রমণীকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছেন। ভাবি কত চমৎকারভাবে নিজেকে আপনার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাধারণত অল্প বয়সী মেয়েরা সব কিছু বুঝতে পারলেও এতটা কিউর হয় না, কিন্তু আপনার ওয়াইফ কত সহনশীল ম্যাচিউর মানুষ। আপনাদের দুজনের জুটি খুব ভালো মানিয়েছে। কলিগের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল, আর চোখে আগুনকে একবার দেখে নিল। তার ভাবভঙ্গি স্বাভাবিক। মোমের নজর ফিরিয়ে নেয়, মাথা নিচু করে চুপ করে থাকলো। আগুন উত্তরে জানায়, যেখানে উপরওয়ালা নিজে আমাদের একসঙ্গে থাকা নির্ধারণ করে দিয়েছে, তখন দুজনকে মানাবে না তো কীভাবে হবে?
কলিগ শব্দ করে হেসে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, এ করে আপনার বেশ পরিবর্তন হয়েছে স্যার। আগে তো কথা বলতেন না কারোর সাথে, কেউ কিছু জিজ্ঞেস করলে ছোট করে হ্যাঁ হুঁ এরকম উত্তর দিতেন, আর এখন কথার বান ছুটে গিয়েছে। ভাবি বুঝি আপনাকে দিয়ে বেশি কথা বলায়? তা তো বলায়, নিজে সারাক্ষণ বকবক করে, সাথে এমন এমন কাজ করে যার দরুন আমাকেও মুখ চালাতে হয়। এর প্রেক্ষিতে মোমের ভীষণ রাগ হলো। সকালের সামনে ছোটোখাটো একটা অপমান করে দিল। মোমের মনটা খারাপ হয়ে গিয়েছে। ভোতা মুখে চুপ করে বসে রইল। এই কুমড়ো মাখা লোকটার সঙ্গে আর কোনো কথাই বলবে না। আগুন মুখ কালো করে থাকা মোমের দিকে তাকিয়ে পুনরায় মিহি কণ্ঠে চওড়া হাসি দিল। তবে আমি আমার তোতা পাখির বকবক নিয়ে দিব্যি সুখে আছি। বরং যদি চুপসানে মুখে থাকে তখন আমার একটুও ভালো লাগে না। তাকে চঞ্চল প্রেরণাবন্ত স্বভাবেই মানায়, মনটা তাকে একদম মানায় না। সে গোমরা মুখে থাকলে আমার বুকের বা পুরোকটে সূক্ষ্ম একটা ব্যথা নামক সরল সুচ ফোটে, যেটা আমি সহ্য করতে পারি না। কথাটা গম্ভীরভাবে আওড়ালো আগুন। মোম আহত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করলো। আগুনের কথাগুলো পজিটিভভাবে মেনে নিলেই হতো। গোমরামুখে থাকা মানুষটা হয়তো গিল্টি ফিল করেছে। মোম বুঝতে পেরে মনে মনে নিজেকে নিজেই বকা দিল। ওয়াশরুমের দরজা বাইরে অবস্থান করছে, মোম ভেতরে আছে। যদিও এই দিকটায় এখন কেউ আসবে না, কিন্তু এখন পূর্বে থেকে সচেতন থাকতে চায়। সেই জন্য দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে চিহ্নিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মোম বেরিয়ে আসা মাত্রই আগুন উদ্গিনের সমেত জানতে চাইল, এখন ঠিক আছে? হঠাৎ এখন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল, ঠিক আছে, আমিও বুঝতে পারছি না কেন এমন হলো। হয়তো গরমের জন্য, তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়া এমনটা হতে পারে। কারণ আমি তৈলাক্ত খাবার একদম খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল তখন আচমকা পেট গুলিয়ে বমি চলে আসে। মোম তৎক্ষণাৎ মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গলগল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বইয়ের পিছে ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যে পাজা করে তুলে নিয়ে মেয়ের টিচারের গেস্ট রুমে নিয়ে যায়। মাথাটা বুকে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে পানি খাইয়ে দেয়। ফ্যানের বাতাসে মোম ঘেমে একাকার, ক্লান্তি লেপ্টে রয়েছে। বইয়ের এই অবস্থা দেখে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর, চিন্তায় বক্ষকুষ্ঠ ধরপড় করতে লাগলো। ডাক্তার চাইলে মোম বাধা প্রদান করলো। কিয়ৎকাল পর মোম নিজেকে একটু স্বাভাবিক সুস্থ মনে করলে আগুনকে জানায় সে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাজ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধালো, সে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়। মেয়ে ঈশ্বরের ঠোঁট উল্টে জবাব দেয়, আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছিলেন? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমার বুঝি লজ্জা লাগেনি? আগুন গম্ভীর কণ্ঠে জানায়, লজ্জা তোমার কাছে রাখো, আমার বউ অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি আমাকে লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে বলেছ। যদি সিরিয়াস কিছু হয়ে যেত, লোকজন পারতো আমাকে আমার বউ সুস্থ সবল ফিরিয়ে দিতে? পারতো না। তাহলে আমি কেন তারা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাবো? হা করে পলকহীনভাবে চেয়ে আছে। সে কি বুঝতে চাইলো, আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছিল আগুন সেটা তিলককে তাল বানিয়ে ফেলেছে। বমি করে মাথা ঘোরাচ্ছে। পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বলবে, সেটা প্রেক্ষিতে শত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রেখে সূর্যের রক্তিমাবা ডুবে গিয়ে গোলালি বেলা যেন দিন শেষ করে শুরু এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে তখন প্রকৃতি যেন নতুন এক জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টা চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে, যা মনকে শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়া সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। শরীর খারাপ হওয়ার দরুন অবস্থা আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখায় মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল, কিন্তু আগুন চোখ রাঙাতে আর কিছু মুখ ফুটে বলতে পারিনি। অজ্ঞাতে আগুন কথার সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি হসপিটালে গিয়ে একজন মহিলা ডক্টরের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডক্টর দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শোনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমান কন্ডিশন ডক্টর বলেছেন প্রেশার লো, সেজন্য এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে আর স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। ভেতর সিটে মাথা এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপাল চেক করলো, তারপর ঠিকঠাক।
আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমো দিয়ে অত্যন্ত শীতল গলায় ডাকলো, মোম। মোম নিশ্চুপ, কোনো হেলদোল নেই। আগুন চোখে আসে খানিকটা, শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকেই শীতল গলায় প্রশ্ন করলো, খারাপ লাগছে? মোম ক্ষীণ স্বরে বলল, চিন্তা করবেন না, বমি করায় মাথাটা ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না, চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমো খেয়ে গাড়ি স্টার্ট দিল। ফেরার রাস্তায় নাইমের হসপিটালে পড়ে। মূলত হসপিটালে পেরিয়ে আগুনকে কলেজে যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সেই বৃদ্ধ দেখা মেল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। পার করে বৃদ্ধের কাছে আসলো। বৃদ্ধ হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলোবালির মধ্যে বসে আছে। মোম ভুরু কুঁচকে তাকায়। পরের মধ্যে সে গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শোধায়, দাদু, আপনি এখানে কী করছেন? বৃদ্ধ চশমার ফাঁকে ঘোলাটে নয়নমণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল।